ব্যোমকেশের ঘরে টেবিলের ওপর একটা খবরের কাগজ রাখা রয়েছে। টেবিলের অন্য পাশে 3টে চায়ের কাপ, প্রতিটা চায়ের কাপ খালি। কাপের একদম তলায় সামান্য কিছুটা চা অবশিষ্টাংশ পড়ে রয়েছে। তা দেখেই বোঝা যায় মাত্র কিছুক্ষণ আগে এই 3টে কাপের চাই ভর্তি ছিল। সময়টা প্রায় দুপুর, আর এই সময় আমাদের চা খাবার একমাত্র কারণ হলো দাসবাবু। দাসবাবুর এ বাড়িতে আসার পেছনে কিন্তু একটা শক্তপোক্ত কারণ রয়েছে। সেই ব্যাপারটা নিয়ে ব্যোমকেশের সাথে কথা বলার জন্যই তিনি এই প্রায় দুপুরের সময় ব্যোমকেশের বসার ঘরে উপস্থিত হয়েছেন। আজ সকালেই দাসবাবু টেলিফোন করে ব্যোমকেশের কাছে আসার কথা জানিয়েছিলেন। সেই সময় আমি নিজে ব্যোমকেশের ঘরেই উপস্থিত ছিলাম। টেলিফোন রাখার পরেই ব্যোমকেশকে প্রশ্ন করেছিলাম, ব্যোমকেশ, দাসবাবু টেলিফোন করেছিলেন বলে মনে হচ্ছে, নতুন কোনো কেস নাকি? কেস একটা তো আছেই অজিত, তবে ঠিক কেসটা যে কি তা দাসবাবু টেলিফোনে কিছুই বললেন না। তিনি একটু পরেই বাড়িতে আসবেন বললেন, তখন জানা যাবে সবটা। এবার বেশ সপ্তাহ দিনেক হয়ে গেল, বলো, তোমার হাতে কোনো কেস নেই? অজিত, কেস তো অনেক আছে, কিন্তু তাতে মাথা ঘামানোর মতো কিছু নেই বলে আমি চট করে যে কোনো কেস হাতে নিতে পছন্দ করি না, তা তো তুমি জানো। সে আমি জানবো না তো কে জানবে বলো তো? এই যে আজ পর্যন্ত কত কেসে তোমার সঙ্গে আমি থেকেছি। হ্যাঁ, এটাও সত্যি যে আমার সাথে তোমার পরিচয় হওয়ার আগেও তুমি বেশ কিছু কেসের সমাধান করেছো। তবে তারপর থেকে কিন্তু আমায় ছাড়া তুমি কোনো কেস একা একা সমাধান করোনি। একমাত্র আমি যখন শহরের বাইরে গিয়েছিলাম তখন একটা কেসের কথা বলেছিলে। ওটা একটা চুরির কেস ছিল, ঠিকই বলেছ। ওই একটা কেস ছাড়া আর অন্য কোনো কেস কিন্তু আমি তোমায় ছাড়া সমাধান করিনি। সেক্ষেত্রে তুমি আমার সহযোগী বটে, কারণ তোমায় আমি কখনোই সহকারী বলে মনে করি না। ব্যোমকেশ এই কথাটা মিথ্যে বলেনি। প্রতিবার যখনই কেসের প্রয়োজনে তাকে অন্য কারুর কাছে আমায় পরিচয় দিতে হয়েছে, তখনই সে বারবার আমায় তার সহযোগী এবং বন্ধু বলেই পরিচয় দিয়েছে। অথচ আমি জানি আমি প্রতিটা কেসে তার সহকারীর কাজ করেছি মাত্র। কারণ ব্যোমকেশ যেভাবে তদন্তে সূক্ষ্ম বুদ্ধি এবং অনুমান ক্ষমতা কাজে লাগায়, তার কোনোটাই আমি পারি না। একটা সামান্য জিনিস দেখে ব্যোমকেশ যেভাবে সেটার বিশ্লেষণ করতে পারে, তা আমি আজও করে উঠতে পারিনি। তবে হ্যাঁ, চেষ্টা করে চলেছি সব সময়। ব্যোমকেশের সাথে এই সব কথাবার্তার মধ্যেই একবার সত্যবতী এসে ঘরে ঢুকেছিল। কি একটা কাজে যেন কিছুক্ষণ এদিক ওদিক থেকে তারপর আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, এই শুনছো, বলছি আমার ওই গোলাপ ফুলের চারাটা কাল রাত্রে কে যেন চুরি করে নিয়ে গিয়েছে। আমি অবাক হয়ে বললাম, গোলাপ গাছের চারা কোথায় ছিল বৌঠান? সত্যবতীর মুখটা কেমন যেন ছোট হয়ে এসেছে তার গোলাপ গাছের চারা চুরি যাওয়ায়। মনে মনে বেশ কিছুটা আঘাত পেয়েছে সে। ওই যে ওই পাঁচিলের সামনের উঠোনে ওখানে ছিল, আজ সকালে উঠে এসে দেখি ওটা নেই। এই কারণেই আজ সকাল থেকে আকাশ মেঘলা হয়ে আছে, বুঝলে অজিত? তোমার সবটাতে রসিকতা, তোমার ওসব কথা রাখো দেখি। দেখো বাপু, আমি জানি না আমার গোলাপ গাছ কে চুরি করলো। মোট কথা এই, আমি আমার ও গাছ কিন্তু ফেরত চাই, ব্যাস। আমি হাসতে হাসতে বললাম, এ বড় জটিল কেস কিন্তু ব্যোমকেশ। বৌঠানের গোলাপ গাছের চারা তোমায় খুঁজে দিতেই হবে। তা ঠিকই বলেছ অজিত, এত দামি গোলাপ গাছের চারা যে কোনো হীরের চেয়েও মূল্যবান, বুঝলে? ও বেশ, তাহলে তোমরা আমার গোলাপ গাছ নিয়ে মজা ঠাউরেছ তো? ঠিক আছে ঠিক আছে, তোমাদের কারো সাহায্য আমার লাগবে না। ও জিনিস আমি আমি একাই খুঁজে বার করে নিতে পারবো। বলি একবার রাগত দৃষ্টিতে ব্যোমকেশের দিকে তাকিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। ঠিক তার ঘণ্টাখানেক পরেই ঘরে এসে ঢুকলেন দাসবাবু। বলুন দাসবাবু,
কী কারণে এত হন্তদন্ত হয়ে আপনার এখানে আগমন, তার কোনো হেতু কি আমাদের বলা যাবে? ব্যোমকেশ যখন দাসবাবুর সাথে একটু মশকরা করার ভঙ্গিতে কথা বলে, তখন তার কথায় এই ধরনের কথা বলার প্রবণতা দেখা যায়। আপনি মশকরা করছেন ব্যোমকেশবাবু? আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। এমন একটা কেস আমার হাতে এসেছে যেটা আপনি ছাড়া আমায় আর কেউ উদ্ধার করে দিতে পারবে না ব্যোমকেশবাবু। সে না হয় বুঝলাম, কিন্তু কেসটা কি সেটা আমায় খুলে না বললে তো আমি কিছুই বুঝতে পারবো না। বলতেই তো আপনার কাছে এসেছি ব্যোমকেশবাবু। আসলে একটা কেস এসছে আমার হাতে। কেস বলতে আমার থানা এলাকায় একটি খুন হয়ে গেছে। যিনি খুন হয়েছেন তার বয়স প্রায় 60-এর কাছাকাছি। ভদ্রলোক একসময় ব্যবসা করতেন, তবে বর্তমানে তার ছেলে সেই ব্যবসার হাল ধরেছে। তবুও ভদ্রলোক মাঝে মাঝেই সে ব্যবসার খুঁটিনাটি দেখতে দোকানে যেতেন। বেশ কয়েক মাস ধরে কোনো কারণে তিনি অসুস্থ। সে ব্যাপারটা তার ছেলে পুরোপুরি খুলে বলতে পারেনি, তবে অসুস্থতার কথা তার বাড়ির কাজের লোক আমাদের জানিয়েছে। শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু নয় তো? না ব্যোমকেশবাবু, আসলে ভদ্রলোক খুন হয়েছেন তার ঘরের মেঝেতে। তবে স্বাভাবিক কোনো কারণ নয়। ভদ্রলোকের মাথার পেছনে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমরা পৌঁছবার আগে তার ছেলে এবং কাজের লোক মিলে দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করেছে। তবে দরজা ভাঙার পরই ভদ্রলোকের ছেলের কথাতে কাজের লোক পুলিশে ফোন করে খবরটি জানিয়েছে। তাই আমরা বেশ কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলাম। আমরা গিয়ে মৃতদেহটা মেঝেতে পড়ে থাকতে দেখি এবং দেখে মনে হচ্ছিল খুনটা হয়েছে বেশ রাতে। তার ঘরের মেঝেতে রক্ত ছড়িয়ে রয়েছে, কিন্তু একদিকে। রক্ত দেখে কি মনে হয়েছে? ভদ্রলোক মেঝের ওপর পড়ে যাওয়ার পরেই রক্ত বেরিয়েছে? মানে রক্তটা কি এক জায়গাতেই ছিল, না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল? না ব্যোমকেশবাবু, দেখে মনে হয়েছে রক্তটা মাথা থেকেই বেরিয়েছে। তাছাড়া আর অন্য কোথাও রক্তের কোনো চিহ্ন পাওয়া যায়নি, শুধু ওই মেঝের এক পাশ ছাড়া। পুলিশ কি অনুমান করছে? আর ওই ভদ্রলোকের ছেলেই বা এই বিষয়ে কি বলছে? ভদ্রলোকের ছেলে আর কাজের লোক বলেছে ঘরের দরজা নাকি ভেতর থেকেই বন্ধ ছিল। ওরা সকালে ডাকাডাকি করে সাড়া না পাওয়ার পর শেষে দরজা ভেঙে ঢুকতে বাধ্য হয়। আর পুলিশের অনুমান বলতে মৃত্যুটা কিভাবে হয়েছে তা তো আপনাকে বললাম, মাথার পেছনে আঘাত লেগে। আর তাছাড়া একটি বন্ধ ঘরের মধ্যে কেউ ঢুকে খুন করে আবার বেরিয়ে এলো কি করে, সেটাই তো আসল সমস্যা। দাসবাবুর কথাগুলো শুনতে শুনতে ব্যোমকেশের মুখে একটা চিন্তার ভাঁজ ফুটে উঠল। আমিও ভাবতে লাগলাম, হঠাৎ করে বন্ধ ঘরের মধ্যে ভদ্রলোক খুন হলেন কি করে? এখানে সুইসাইডের ব্যাপারটা তো যাচ্ছে না, কারণ ভদ্রলোকের আঘাত লেগেছে মাথার ঠিক পেছনে। নিজের হাতে নিজের মাথার পেছনে এমন একটা আঘাত খুব একটা সহজ কাজ নয় বললেই চলে। পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে? পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী খুনটা হয়েছে বেশ রাতে। সে সময় থেকে সকাল পর্যন্ত মৃতদেহটা মেঝেতেই ওভাবে পড়েছিল। তবে ভদ্রলোকের ছেলে বারবার থানায় এসে এই ব্যাপার নিয়ে খোঁজ খবর চালাচ্ছে। ওপর মহলের দু একজনের সাথে তার পরিচয় আছে, তাই সে ওপর মহল থেকে আমার উপর চাপ বাড়াচ্ছে। তাই আমি আপনার কাছে বাধ্য হয়ে এসেছি ব্যোমকেশবাবু। ব্যোমকেশ মুখের সামনে দুটো হাত রেখে একটু ঝুঁকে বলল, বেশ জটিল কেস বলেই মনে হচ্ছে। মাথা ঘামানোর মতো বেশ কিছু পাওয়া যাবে। এখন তো সেখানে গিয়ে খুনের কোনো সূত্রই খুঁজে পাওয়া যাবে না, যেহেতু বেশ কয়েকদিন আগে ঘটনাটা হয়ে গেছে। আচ্ছা, কতদিন আগে ঘটেছে ব্যাপারটা? তা এই দিন 7 মতো হলো। তবে খুনের তেমন কোনো সূত্র আমার মনে হয় আপনি পেতেন না, কারণ ভদ্রলোকের ছেলে এবং চাকর মিলে মৃতদেহটি ছুঁয়েছিল, তাই তাদের হাতের ছাপ মৃতদেহতে রয়ে গিয়েছিল এবং অন্য কোনো সূত্র পাওয়ার মতো ছিল না। এখন এই কেসটা আমার হয়ে আপনাকে দেখে দিতে হবে ব্যোমকেশবাবু। সে না হয় দেখব, কিন্তু মার্ডার স্পটের কোনো সূত্র পাওয়া না গেলে কেসটা জটিল হয়ে যাবে দাসবাবু। পুলিশ যা খুঁজে পায়নি তা আপনি খুঁজে পাবেন, এটা আমার মনে হয় ব্যোমকেশবাবু। আপনি কেসটা যদি হাতে নেন তাহলে আমি উপর মহলে কথা বলে আর কিছু সময় চেয়ে নিতে পারবো। বুঝতেই পারছেন
আপনার কথা শুনলে তারা আমার ওপর খুব বেশি কিছু বলতে পারবে না, অন্তত এই মুহূর্তে। আমি স্পষ্ট বুঝতে পারলাম দাসবাবু কেসটা নিয়ে বেশ সমস্যায় রয়েছেন। বিশেষ করে এই সময় যদি ব্যোমকেশ কেসটা হাতে নেয় তাহলে ওপর মহল থেকে চাপ আসাটা কিছুটা কমতে পারে। এবার বুঝলাম ভদ্রলোক কেন সকালে টেলিফোন করে মাত্র ঘন্টা খানিকের মধ্যে ব্যোমকেশের কাছে এসে উপস্থিত হয়েছেন। ব্যোমকেশ বেশ কিছুক্ষণ সময় নিল, তারপর বলল, ঠিক আছে দাসবাবু, আপনি যখন চাইছেন তখন আমি আপনার এই কেসটা হাতে নেব। তবে তার জন্য আমায় একবার ওই ভদ্রলোকের বাড়িতে গিয়ে দেখতে হবে। আর মৃতদেহটা দেখা যাবে তো? মানে মৃতদেহ এখনো পুড়িয়ে ফেলা হয়নি তো? না, ওই ভদ্রলোকের ছেলে বলেছেন বাবার খুনিকে যতদিন না পাওয়া যাচ্ছে তিনি তার বাবার শেষ কাজ করবেন না। এখনও তার ডেড বডিটি পুলিশের হেফাজতেই রয়েছে। এবার তো বুঝতেই পারছেন আমার ওপর কতটা চাপ রয়েছে ব্যোমকেশবাবু। আপনি কি আজ যাবেন একবার ও বাড়িতে? ভদ্রলোকের নাম, তার ছেলের নাম এবং ঠিকানাটা আমায় একবার এই খাতার একটি পাতায় লিখে দিয়ে যান। আর কোনটা ঠিক কবে হয়েছে তার তারিখটা লিখবেন। আমি আশা করছি কাল আমি আপনাকে ডেকে নেব ওই ভদ্রলোকের বাড়িতে যাওয়ার জন্য। তাহলে আমি উঠি ব্যোমকেশবাবু। এই খাতায় নাম ঠিকানা সমস্ত কিছু লিখে দিয়ে গেলাম। কাল কিন্তু আপনি মনে করে আমায় একবার টেলিফোন করবেন। আমি আপনার টেলিফোনের জন্য অপেক্ষা করব। নাম ঠিকানা লিখে দিয়ে দাসবাবু বেরিয়ে যেতেই আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, ব্যোমকেশ, তুমি তো সবই শুনলে যে একটা বন্ধ ঘরের মধ্যে নাকি ভদ্রলোক মারা গেছেন। তোমার কি মনে হয় এটা খুন? দেখো অজিত, মার্ডার স্পট ভালোভাবে দেখে কিছু ধারণা না করা পর্যন্ত আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না। এখনো পর্যন্ত এটা আমার কাছে সাধারণ একটা কেস। কেসটা নিয়ে ভালোভাবে না জানা পর্যন্ত আমি কিছুই বলতে চাই না। সে তো আমি জানি ব্যোমকেশ, তবুও কোনো কেস হাতে দেওয়ার আগে সেটা সম্পর্কে একটা ধারণা তো প্রয়োজন। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে হাসল, তারপর বলল, তোমার কি মনে হয় আমি আজকের দিনটা দাসবাবুর কাছ থেকে শুধুই হাতে নিয়ে রাখলাম? আর তাছাড়া দাসবাবুর সাথেই তো আমরা সে বাড়িতে যেতে পারতাম। তার পরিবর্তে আমি কেনই বা ওই ভদ্রলোকের নাম এবং বাড়ির ঠিকানা তাকে লিখে রেখে যেতে বললাম? আমি অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, তাহলে তুমি কি আজই ব্যাপারটা নিয়ে তদন্ত শুরু করতে চাইছো? অনেকটা তো তাই। তবে এক্ষেত্রে আমি নিজে কিছুই করব না। এখন থাক অজিত, যথাসময়ে না হয় তোমার ব্যাপারটা জানাবো। এখন আমার একটু বেরোতে হবে। ব্যাস হয়ে গেল। কেস হাতে আসতে না আসতেই তোমায় একা বেরোতে হচ্ছে। এ ব্যাপারটা কিন্তু আমার একদমই পছন্দ নয় ব্যোমকেশ। ব্যোমকেশ হাসতে হাসতেই বলল, শুধু আজকেই অজিত, কাল থেকে আমি এই কেসে যেখানেই যাব তোমায় নিয়ে যাব। চলি। ব্যোমকেশ যখন বলেছে তখন সেটা সে করবেই। তাই আমি আর কথা না বাড়িয়ে আমার ঘরের দিকে চলে গেলাম। ব্যোমকেশের আগের সমাধান করা কেসের সব ঘটনাগুলো পরপর লিখে রাখতে হবে। ব্যোমকেশ ফিরে এলো সন্ধ্যের আগে, তবে আমার সাথে আর কেসের বিষয় নিয়ে কোনো কথাই হলো না। বরং একবার সে টেলিফোন করে দাসবাবুকে কাল সকালে এখানে আসতে বলে দিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তাহলে কাল সকালে সন্তোষবাবুর বাড়ি। হ্যাঁ, ভদ্রলোকের নাম সন্তোষ কুমার, তার ছেলের নাম সঞ্জয় কুমার, আর তার বাড়ির কাজের লোকের নাম ভবানীচরণ। এছাড়া তার বাড়িতে রয়েছে একজন দারোয়ান। অজিত, কাল সকালে তাহলে আমরা কেসের প্রথম কাজটা করতে যাচ্ছি, কেমন? পরদিন সকালে ব্যোমকেশের বলা সময় মতো দাসবাবু পুলিশের জিপ নিয়ে আমাদের বাড়িতে এসে পৌঁছলেন। তারপর সেখান থেকে আমরা গেলাম শহরের প্রায় মাঝামাঝি একটা জায়গায়। এদিকটা যে দাসবাবুর থানার আন্ডারে পড়ে তাই জানতাম না এতদিন ধরে আমি। জায়গাটার নাম গৌরীপুর। যে বাড়িতে আমরা গিয়ে পৌঁছলাম সে বাড়িটা দোতলা হলেও আকারে খুব একটা বড় না। বাড়ির সামনে একটা দারোয়ান একটা টুলের ওপর বসেছিল।
আমাদের দিকে এগিয়ে এসে দাসবাবুর দিকে তাকিয়ে সেলাম ঠুকল। সঞ্জয়বাবু বাড়িতে আছেন? ছোট বাবু তো বাড়িতেই আছে সাব, আপনি আসুন, ভেতরে আসুন। বলে দারোয়ান গেটটা খুলে দিতেই আমরা তিনজন ভেতরে গিয়ে ঢুকলাম। জিপের ড্রাইভার বাড়ির বাইরে রাস্তার এক পাশে জিপটা দাঁড় করিয়ে সেখানেই বসে রইল। আমরা বাড়ির ভেতরে ঢোকার পরেই দারোয়ান দৌড়ে গিয়ে খবর দিল আমাদের আসার কথা। তার সাথে সাথেই আরও একজন ভেতর থেকে বেরিয়ে এলো বাইরে। তার কাঁধে গামছা দেখেই বুঝতে পারলাম এ হলো সঞ্জয়বাবুর বাড়ির সেই কাজের লোকটি। আমাদের দেখে সে এগিয়ে এসে বলল, আইকে বড়বাবুর খুনের ব্যাপারে কিছু জানতে পেরেছেন স্যার? এখনো কিছু জানা যায়নি, তবে আশা করছি এবার জানা যাবে। ইনি ব্যোমকেশবাবু। আজ থেকে এই কেসটার ব্যাপারে ব্যোমকেশবাবু নিজেই তদন্ত করবেন। এই আপনার আসুন স্যার, ছোট দাদাবাবু ঘরেই আছেন, আমি ডেকে দিচ্ছি, আসুন আসুন। ভেতরে ঢুকে আমরা একতলায় বসার ঘরে পাশাপাশি রাখা কয়েকটা চেয়ারের তিনটেতে বসলাম। আমি এদিক ওদিক তাকিয়ে ঘরের চারিদিকটা লক্ষ্য করতে শুরু করলাম। ভবানী ততক্ষণে দোতলায় উঠে সঞ্জয়বাবুকে ডাকতে চলে গেছে। একটু পরেই সঞ্জয়বাবু সিঁড়ি দিয়ে বেশ হন্তদন্ত হয়ে নিচের দিকে নামতে নামতে দাসবাবুর সাথে চোকাচোকি হতেই সিঁড়িতে দাঁড়িয়েই প্রশ্ন করলেন, ইন্সপেক্টর বাবু, কিছু জানতে পারলেন আমার বাবার খুনের পেছনে কে বা কারা রয়েছে? দাসবাবু ভবানীকে যে কথাটা বলেছিলেন সেটাই আবার সঞ্জয়বাবুকে বললেন। তাতে ভদ্রলোক একবার একটু সন্দেহের চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে কিছুক্ষণ দেখতে দেখতে বলল, আপনি কি সেই গোয়েন্দা ব্যোমকেশ বক্সী, যিনি কিছুদিন আগে পার্ক স্ট্রিটের কাছে একটা খুনের কেসের তদন্ত করেছিলেন? হ্যাঁ, আমি সেই ব্যোমকেশ বক্সী। তবে আমি আসলে গোয়েন্দা নই, আমি সামান্য সত্যান্বেষী মাত্র। সত্য অন্বেষণ করাই আমার কাজ। সঞ্জয়বাবু ততক্ষণে নিচে নেমে এসেছেন। আমাদের পাশের একটা চেয়ারে বসতে বসতে ভবানীকে চায়ের নির্দেশ দিয়ে বললেন, আপনার কথা আমি অনেকবার শুনেছি ব্যোমকেশবাবু, তবে এই ব্যাপারে আপনি কি কিছু সাহায্য করতে পারবেন? আসলে আমার বাবার মৃত্যুটা কিভাবে হয়েছে তা তো জানেন। কিছুটা আমি জানি, তবে সবটাই ভাষা ভাষা। এখন আমি সবটাই আপনার মুখ থেকে আরও একবার শুনতে চাই, তাতে আমার কাজ করতে সুবিধা হবে। আশা করি আপনার আপত্তি নেই এই ব্যাপারে। আপত্তি থাকবে কেন? আমার বাবার খুনির ধরার ব্যাপারে আপনি সাহায্য করছেন, আর সেখানে আমি আপনাকে সামান্য সাহায্য করতে পারবো না। যেভাবে হোক আমার বাবার খুনিকে কিন্তু ধরতেই হবে ব্যোমকেশবাবু। আপনি আমার দিক থেকে সম্পূর্ণ সাহায্য পাবেন সঞ্জয়বাবু, তবে কেসটার সমাধান করতে সময় কতটা লাগবে তা আমি এই মুহূর্তে বলতে পারবো না। সেটা নির্ভর করছে আমাদের তদন্ত কিভাবে চলে তার ওপর। আরেকটা কথা, সমস্ত কিছু কিন্তু আপনি আমায় সত্যি বলবেন, তার মধ্যে যেন কোনো মিথ্যে না থাকে। আর ভয় বা অন্য কোনো কারণে কোনো কিছু লুকিয়ে রাখবেন না। না ব্যোমকেশবাবু, আপনার উপর আমার পুরো ভরসা আছে। যতটা আপনার ব্যাপারে শুনেছি তাতে মনে হয় হয়তো আপনি আমার বাবার খুনিকে ধরতে পারবেন। সঞ্জয়বাবু, আপনি আরও একবার ব্যোমকেশবাবুকে ঘটনাটি খুলে বলুন। এখন থেকে এই কেসটা ব্যোমকেশবাবু নিজেই দেখবেন। আমাদের জন্য চা নিয়ে ভবানী এর মধ্যে এসে পড়েছিল। সবাই একটা করে চায়ের কাপ তুলে নেওয়ার পরে সঞ্জয়বাবু বলতে শুরু করলেন, বেশ কয়েক মাস ধরে বাবার শরীরটা ভালো যাচ্ছিল না। আসলে বাবার হার্টের একটা সমস্যা চলছিল প্রায় 2 বছর ধরে। এইমাত্র মাসখানেক আগে থেকেই সেই ব্যাপারটা রীতিমতো বাড়াবাড়ি রকমের শুরু হয়েছিল। তবে ডাক্তার আশ্বাস দিয়েছিলেন যে ঠিকমতো ওষুধ আর চিকিৎসা চলতে থাকলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। একটা বড় অপারেশন করার কথাও তিনি বলেছিলেন। সেটা করলে বেশ কয়েক বছরের জন্য নিশ্চিন্ত থাকা যেত। তবে তার আগে এই সমস্ত কিছু হয়ে গেল। আমার বাবা বলে মিথ্যে কথা বলবো না, বাবা ছিলেন একটু রাগী প্রকৃতির, আর সত্যি বলতে কি বদরাগী ধরনের। কারোর উপর রাগ হলে তাকে 2 কথা শুনিয়ে দেওয়ার জন্য ভাবতেন না, আর মাঝে মাঝে খারাপ ব্যবহার করে বসেছিলেন অনেকের সঙ্গে। সেই কারণে বাবার বন্ধু বান্ধব খুব একটা বেশি ছিল না। বাবার এই স্বভাবের জন্য ব্যবসা খুব ভালোভাবে না চললেও কোনো রকমে মোটামুটি চলছিল। তাই আমি যখন একটু বুঝতে শুরু করলাম তখনই বাবার কাছ থেকে
ব্যবসার দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে আমি ব্যবসা চালাতে শুরু করলাম, আর তাতেই মোটামুটি ভালোভাবে দাঁড় করিয়ে ফেললাম ব্যবসাটা। কিসের ব্যবসা আপনাদের? মশলাপাতির ব্যবসা ব্যোমকেশবাবু। অনেক ধরনের গুঁড়ো মশলা যেমন রান্নার কাজে ব্যবহার করা হয়, সেগুলো আমরা জাহাজে করে অন্য জায়গা থেকে আনি। সেগুলো কিন্তু আসলে থাকে গোটা। বিভিন্ন ক্ষেত্রে সেগুলো আমরা গোটা বিক্রি করি, আর মাঝে মাঝে সেগুলো গুঁড়ো করে ভাঙিয়ে বিভিন্ন ছোট ছোট দোকানে দিয়ে থাকি। সমস্ত কাজটা আপনি নিজেই করে থাকেন? না, এই কাজের জন্য আমার বেশ কিছু লোক আছে, তারাই সমস্ত ব্যাপারটা দেখাশোনা করে। আমি পুরো ব্যবসাটা পরিচালনা করি বলতে পারেন। তবে বেশ কিছুটা ব্যবসায় লাভের মুখ এখন দেখতে পাচ্ছি। আপনার বাবার তো তাহলে বেশ কিছু শত্রু থাকতে পারে, বিশেষ করে এই ব্যবসার জন্য, আর তাছাড়া আপনার কথায় তার অভদ্র ব্যবহারের জন্য। এই ব্যাপারটা আপনার মনে হয় না? দেখুন, বাবার ব্যবহার যে খুব একটা ভালো ছিল তা নয়, তবে এর জন্য ব্যবসায়ী ক্ষেত্রে বেশ কিছু শত্রু থাকতে পারে। তবে বাবার জন্য কিন্তু কোনোদিন কারোর ক্ষতি হয়নি। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে ক্ষতি না হলে আমার মনে হয় না কেউ বাবার সঙ্গে শত্রুতা করবে। তারপর বলুন। বাবার কথা তো আপনাকে বললাম। যেদিন বাবার খুন হয় সেদিন রাতেও আমি বাবার সাথে ব্যবসায়িক ব্যাপারে কিছু আলাপ আলোচনা করেছিলাম। তারপর বেশ রাত্রি নিজের ঘরে ঘুমাতে চলে আসি। হঠাৎ সকালে ঘর থেকে ভবানী কাকা এসে বলল যে বাবা ঘরের দরজা খুলছেন না, আর অনেকবার ডেকেও সাড়াও পাওয়া যাচ্ছে না। আসলে বাবার শরীর অসুস্থ হলেও বাবা কিন্তু সকালে বেশ তাড়াতাড়ি উঠে পড়তেন। সকালে উঠে তিনি খালি পেটে এক গ্লাস গরম জলে লেবু দিয়ে খেতেন, তারপর মুখ ধোয়া, ব্রাশ করে এবং অন্যান্য কাজকর্ম করে সকালের খাবার খেতেন। প্রতিদিন প্রায় আমি ওঠার আগেই বাবা উঠে পড়তেন এবং আমি বেরিয়ে যাওয়ার আগেই বাবার সাথে দেখা হতো। কিন্তু সেদিন বাবার ঘরের দরজা বন্ধ দেখে ভবানী কাকা আমায় ডেকে নিয়ে উপরে যায়। আমিও গিয়ে দেখি যে দরজা বন্ধ। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিচ থেকে আমাদের দারোয়ানকে ডেকে এনে তিনজন মিলে দরজা ভেঙে বাবার ঘরে ঢুকে দেখি এক বিভৎস দৃশ্য। বাবা ঘরের মেঝেতে চিত হয়ে পড়ে আছেন, আর তার মাথার পেছনে ধারা বেরিয়ে মেঝে দিয়ে ভেসে যাচ্ছে। তার চোখের দৃশ্যে একবার দেখি বোঝা যায় যে তার দেহে প্রাণ নেই। আমি কিছু সময়ের জন্য আতঙ্কিত হয়ে পড়েছিলাম ব্যোমকেশবাবু। তারপর ভেতরে গিয়ে বাবার শরীরের উপরে হাত রেখে বুঝতে পারি আমার ধারণাই সত্যি। তারপর ভবানী কাকাকে নিয়ে পুলিশে টেলিফোন করাই এবং তারপর তো পুলিশ আসে, মানে এই পুলিশ ইন্সপেক্টর এসে সমস্তটাই দেখে গেছেন। সঞ্জয়বাবু থামতেই ব্যোমকেশ কিছুক্ষণ চিন্তিত মুখে সঞ্জয়বাবুর দিকে তাকিয়ে রইলেন। যেদিন আপনার বাবা খুন হয় সেদিন রাত্রে আপনার বাবাকে শেষবার কে দেখেছিল? আপনি? না, আমাদের চাকর ভবানী দেখেছিল হয়তো, কারণ রোজ রাতে শুতে যাওয়ার আগে বাবার কাছে গিয়ে দেখতো কিছু লাগবে কিনা। আর সকালে উঠে সেই ঘরের মধ্যে থেকে তার মৃতদেহ পাওয়া গেল, তাই তো? কিন্তু সেটাই বা কি করে হয়? একটা বন্ধ ঘরের মধ্যে বাইরে থেকে কেউ এসে তাকে খুন করে চলে গেল, সেটা তো অসম্ভব। আপনি কি একবার ঘরটা দেখতে চান? মানে আমার মনে হয় দেখলে আপনার কিছু সুবিধা হতে পারে। সে তো দেখবই, তবে তার আগে আরো একটা ব্যাপার জানা প্রয়োজন সঞ্জয়বাবু। বলুন, কি ব্যাপার? আপনার মৃতদেহ দেখে কি মনে হয়েছিল? মানে এটা নয় তো যে আপনার বাবা কোনোভাবে মেঝেতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে তারপর মারা যান? গোটা ব্যাপারটাই একটা দুর্ঘটনা। এ আপনি কি বলছেন ব্যোমকেশবাবু? পোস্টমর্টম রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে কোনো ভারী কিছু দিয়ে আঘাত করাতেই তার মাথায় ওরকম আঘাতের সৃষ্টি হয়েছে। আচ্ছা বেশ, আরেকটা কথা, আপনার বাবার ঘর থেকে কি কোনো কিছু চুরি গেছে? বাবার ঘরে তেমন দামি কিছু থাকতো না ব্যোমকেশবাবু, আর টাকা পয়সা বেশিরভাগই আমাদের ব্যাংকে থাকে। ব্যবসার দায়িত্ব আমার হাতে নেওয়ার পর থেকে বাকি টাকা পয়সা সামান্য কিছু থাকে বাড়িতে, তাও ঘরের আলমারিতে। আর ঘরের আলমারিটা আস্ত ছিল, তালা বন্ধই ছিল। তবুও একবার আপনার উচিত ভালো করে সমস্ত কিছু দেখে নেওয়া। আপনি ঠিকই বলেছেন। আসলে এই ব্যাপারটা নিয়ে এতটা নিশ্চিত হয়েছি যে অন্য কিছু ভাবার কথা মাথাতেই আসেনি। তাহলে একবার চলুন ওই ঘরে যাই, তাহলেই একেবারে দেখা হয়ে যাবে, আর আপনিও ঘরটা দেখে নেবেন। আমরা চারজন মিলে ওপরে সঞ্জয়বাবুর বাবার ঘরে গিয়ে ঢুকলাম। ঘরের দরজাটা যে কিছুদিন আগে ভাঙা হয়েছিল তার একটা প্রমাণ স্বরূপ দরজার দুপাশে কাঠ লাগিয়ে আবার সেটা দাঁড় করানো হয়েছে। আমি লক্ষ্য করলাম সঞ্জয়বাবু যখন ঘরের তালা খুলছেন
তখন ব্যোমকেশ ভালো করে দরজাটা লক্ষ্য করতে লাগলো। সঞ্জয়বাবু দরজাটা খুলে দিতেই আমরা চারজন, মানে আমি, ব্যোমকেশ, দাসবাবু আর সঞ্জয়বাবু ঘরের ভেতরে ঢুকলাম। এই ঘর থেকে কোনো জিনিস বাইরে বার করা হয়নি তো? না ব্যোমকেশবাবু, সেদিন পুলিশ মৃতদেহ নিয়ে যাওয়ার পর আমি একবার কাঠমিস্ত্রিকে ডেকে দরজাটা আবার নতুন করে লাগিয়েছি। তাছাড়া ঘরে আর কোনো জিনিসপত্র আমরা কেউ হাত দেইনি। মানে আপনি বলতে চাইছেন খুনের দিন ঘরের জিনিসপত্র যেটা যেখানে ছিল সেটা আপাতত সেখানেই রয়েছে, এই ব্যাপারে আপনি নিশ্চিত, তাই তো? হ্যাঁ ব্যোমকেশবাবু, কারণ আমি চেয়েছিলাম বাবার খুনের তদন্তটা ভালোভাবেই হোক, তাই যাতে পুলিশ সাহায্য করে তাই আমি এদিকটা বিশেষ নজর রাখছি। এবং এ ঘরে তালা দেওয়ার পর ঘরের চাবি সবসময় আমার কাছেই থাকতো। আমরা ঘরের ভেতরে ঢুকে দেখলাম একটা বিছানা, তার পাশে জানলা, বিছানার পাশে একটা টেবিল, ঘরের ভিতর আলমারি, আলনা, আয়না এবং কয়েকটা বইয়ের তাক রয়েছে। ব্যোমকেশ ঘুরে ফিরে ঘরের চারদিক দেখতে দেখতে একবার জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে তারপর বলল, এই জানালা দিয়ে তো কারোর ভেতরে আসার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা সঞ্জয়বাবু, এই ঘরে ঢোকার কি আর অন্য কোনো রাস্তা রয়েছে? না ব্যোমকেশবাবু, এই ঘরে ঢোকার অন্য কোনো রাস্তা নেই, একমাত্র দরজা ছাড়া ঘরে ঢোকা যাবে না। তাহলে খুনিকে এই দরজা দিয়েই ভেতরে আসতে হয়েছে, আর এই দরজা দিয়েই বাইরে বেরিয়ে যেতে হয়েছে। কিন্তু তা কি করে সম্ভব ব্যোমকেশবাবু? আমি নিজেই এই দরজা ভেঙেছি, তারপরে এই ঘরে ঢুকেছি। ব্যোমকেশের চোখে মুখে একটা চিন্তার ভাঁজ ফুটে উঠল। ব্যোমকেশ যখন খুব গভীরভাবে কোনো কিছু চিন্তা করে তখন তার মুখে আমি এরকম একটা ভাব দেখতে পাই। ব্যোমকেশবাবু, আপনি কেন বারবার বলছেন যে খুনি বাইরে থেকে ভিতরে এসেছে? মানে এখানে তো সঞ্জয়বাবু নিজেই বলছেন যে তিনি দরজা ভেঙে ভেতরে ঢুকেছেন, আর বন্ধ দরজার ভেতর থেকে কারোর বাইরে বেরিয়ে আসা সম্ভবত নয়। কোথাও একটা অতি সাধারণ ব্যাপার আমরা লক্ষ্য করতে পারছি না দাসবাবু, আর সেই ব্যাপারটাই হয়তো। চলুন সঞ্জয়বাবু, আমার দেখা শেষ, এবার চলুন নিচে গিয়ে একবার আপনার বাড়ির কাজের লোকটির সাথে কথা বলি। সঞ্জয়বাবু নিজের হাতে ঘরের তালা বন্ধ করে চাবি নিচের পকেটে রাখলেন। তারপর আমরা সবাই নিচে নেমে এলাম। ব্যোমকেশ সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে হঠাৎ সঞ্জয়বাবুকে প্রশ্ন করল, আচ্ছা সঞ্জয়বাবু, আপনি ওই ঘরের ভাঙা দরজাটা যখন সারিয়েছিলেন তখন ঘরের ভেতরের দিকে কলকবজা, ছিটকিনি কিংবা হাতল এগুলো কি বদলেছেন না আগেরটাই আছে? এরম একটা প্রশ্নে সঞ্জয়বাবু প্রথমে কিছুটা অবাক হয়ে গেলেও পরে নিজেকে সামলে বললেন, দেখুন ব্যোমকেশবাবু, আমি আগেই বলেছি বাবার মৃত্যুটা নিয়ে আমি বেশ চিন্তিত ছিলাম, তাই এই দরজার কাজকর্মের গোটা ব্যাপারটা আমি নিচে সামনে দাঁড়িয়ে থেকেই করিয়েছি। তারপরে ঘরের দরজার তালা দিয়ে চাবি আমার কাছে রেখেছি। এই দরজার কলকবজা, ছিটকিনি বা হাতল কোনো কিছুই বদলানো হয়নি, আগেরগুলোই রয়েছে। কথা বলতে বলতে আমরা বাড়ির চাকর ভবানীর কাছে চলে গেলাম। ব্যোমকেশ ভবানীকে জিজ্ঞেস করল, তুমি এ বাড়িতে কত বছর ধরে রয়েছো ভবানী? তেমন ভাবে হিসেব করতে পারবো না বাবু, তবে ওই প্রায় বছর 10 বেশি তো হবেই। এত বছরে তুমি নিজের দেশের বাড়ি কখনো যাওনি? দেশের বাড়ি তো মাঝে মাঝে যেতাম, তবে এখন আর না গেলেও চলে। কেন এখন আর না গেলেও চলে কেন? আমার মেয়েটা আর আমার বউ গেল মাসে মাত্র কয়েকদিনের জ্বরে পড়ে গেল বাবু। এখন আর সেখানে গিয়ে আমি কি করব বলুন? তুমি কখন তোমার স্ত্রী মেয়ে মারা যাওয়ার পর দেশের বাড়িতে যাও? আমার কাছে পরদিনই খবর চলে এসেছিল, তবে আমি যেতে পারিনি। আর আমি যখন গেলাম তখন সব শেষ বাবু, সব শেষ। কেন যেতে পারোনি কেন? এই কথার উত্তর দিলেন সঞ্জয়বাবু। বললেন, আসলে বাবার শরীর তখন ঠিক ভালো ছিল না, তাই বাবাই ওনাকে যেতে বারণ করেছিলেন। তারপরে বাবা যদি জানতেন যে ব্যাপারটা এরকম হবে তাহলে হয়তো ওনাকে যেতে দিতেন। ভবানী কাজের গামছাটা দিয়ে মুখ মুছতে মুছতে বলল,
আমার বউটা, আমার মেয়েটা সবাই চলে গেল বাবু। আর এখন বড়বাবু চলে গেলেন। আমি আর এখানে কি করব? আমিও ভাবছি দেশের বাড়িতেই চলে যাব। তুমি যাবে কেন? এই তো সঞ্জয়বাবু রয়েছেন, উনি তো তোমায় এখানে একটা ব্যবস্থা করেই দিয়েছেন বলে মনে হয়। তাহলে আর দেশের বাড়ি গিয়ে কি করবে? না বাবু, আর এখানে আমার ভালো লাগছে না। কেমন যেন মনটা দেশের জন্য উদাস উদাস করে। তাই আমি দেশের বাড়িতেই চলে যাব। তা বেশ, চলে যেও। আচ্ছা ভবানী, যেদিন তোমার বড়বাবু মারা যান সেদিন শেষবার তাকে কে দেখেছিল? তুমি? আগে হ্যাঁ বাবু, ছোট দাদাবাবু শুয়ে পড়ার পর আমি একবার বড়বাবুর ঘরে গেছিলাম, এই তার কিছু লাগবে কিনা এই দেখার জন্য। আর বড়বাবুর রাতের ওষুধটাও ছিল, সেটা মনে করিয়ে দিয়েছিলাম। তারপর আমি যখন বেরিয়ে চলে আসি তখন বড়বাবু নিজের হাতে দরজা বন্ধ করে ঘুমাতে চলে গেলেন। বেশ। আচ্ছা সঞ্জয়বাবু, আমরা তাহলে আজকের মতো উঠি। যদি প্রয়োজন হয় আরও একদিন আপনার বাড়িতে আসব, তবে আশা করি তার প্রয়োজনটা হবে না। আর আপনি চিন্তা করবেন না, আশা করি আমি আপনার বাবার খুনিকে ধরে ফেলতে পারবো। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে বলে দিতে পারি। সঞ্জয়বাবু নয়, আমি আর দাসবাবু দুজনেই বিস্মিত হয়ে ব্যোমকেশের মুখের দিকে তাকালাম। ব্যোমকেশ বলল, আপনার বাবার খুনি আর অন্য কোথাও দিয়ে ওই ঘরে আসেনি। সে এসেছিল দরজা দিয়ে এবং আপনার বাবাকে খুন করে সে বেরিয়ে গেছে সেই দরজা দিয়েই। এবার আসল সমস্যাটা হলো যে সে ঠিক কীভাবে ঘর থেকে বেরিয়েছে, আর বেরিয়ে যাওয়ার পরে ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ হলো কিভাবে। এই বলে ব্যোমকেশ বেরিয়ে এলো। সঞ্জয়বাবু অবাক মুখে দাঁড়িয়ে রইল। ব্যোমকেশের পেছন পেছন আমরাও বেরিয়ে এলাম। পুলিশের জিপে করে বাড়ির দিকে ফিরতে ফিরতে দাসবাবু প্রশ্ন করলেন, আচ্ছা ব্যোমকেশবাবু, আপনি যে বললেন খুনি ঘরের দরজা দিয়ে ভেতরে এসেছে আর দরজা দিয়েই বাইরে গেছে, এটা আপনার কেন মনে হলো? ঘরের দরজাটা আপনি ভালো করে লক্ষ্য করেছিলেন দাসবাবু? ঘরের দরজাটা লক্ষ্য করার মতো তো কিছুই ছিল না। হ্যাঁ, দরজাটা ভাঙা হয়েছিল, তাই নতুন কাঠ দিয়ে দরজাটা আবার লাগানো হয়েছে। ওখানেই সমস্যাটা রয়েছে দাসবাবু, যেটা হয়তো আপনি নিজে সেভাবে খেয়াল করে দেখতে পারেননি। যদিও গোটা ব্যাপারটাই আমার একটা অনুমান মাত্র, তবে আমি নিশ্চিত সঞ্জয়বাবুর বাবাকে যে খুন করেছে সে ওই দরজা দিয়েই ঘরের ভেতরে ঢুকেছিল, আর খুন করার পরে সে আবার ওই দরজা দিয়েই বাইরে বেরিয়ে এসেছে। তবে বাইরে বেরোনোর পরে ভেতর থেকে দরজাটা বন্ধ হলো কিভাবে, সেটাই হলো আসল সমস্যা। কারণ ভবানী আর সঞ্জয়বাবু দুজনে একসাথে মিথ্যে কথা বলবেন না। তাছাড়া তাদের সাথে বাড়ির দারোয়ানও কিন্তু ছিল। ব্যোমকেশ, সঞ্জয়বাবু নিজেই কিন্তু বললেন তার বাবা বেশ বদমেজাজি এবং অভদ্র ধরনের ছিল। ব্যাপারটা এমন নয় তো যে সঞ্জয়বাবু কোনো কারণে রাগের মাথায় খুনটা করে বসেন আর তারপর? তার সম্ভাবনা কম, কারণ সেক্ষেত্রে ভবানী মিথ্যে কথা বলবে। তার বড়বাবু যতই অভদ্র ধরনের হোক না কেন, তার সাথে এত বছরে কাজ করার জন্য সামান্য কৃতজ্ঞতা বোধ তার প্রতি কিন্তু থাকবে। আর তাছাড়া দারোয়ানের এখানে কোনো স্বার্থ থাকতে পারে না, যেটা সঞ্জয়বাবুর কোনো ক্ষেত্রে থাকতে পারে। গোটা ব্যাপারটাই আমার কিছুই মাথায় আসছে না ব্যোমকেশবাবু। আপনি এক্ষেত্রে কাউকে কি সন্দেহ করছেন? সন্দেহ আমার প্রথমে হয়েছিল সঞ্জয়বাবুর বাবার কোনো ব্যবসায়িক শত্রু থাকতে পারে কিনা এই বিষয়ে। তবে এই দিকের খোঁজ খবরটা আপনাকে নিতে হবে, আর তাছাড়া আমিও কিছু খোঁজ খবর এর মধ্যে নিয়ে ফেলব। তবে একটা ব্যাপারে আপনাকে না থাক, আমি আপনাকে টেলিফোনে জানিয়ে দেব, যদি আমার অনুমান সঠিক হয় তবে। বাকি গোটা রাস্তা ব্যোমকেশ আর কিছুই বলল না। জিপের পেছনের দিকে দুটো হাত রেখে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। কিন্তু তার মুখে কপালের চামড়ার ভাঁজ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম কোনো একটা ব্যাপার নিয়ে সে গভীরভাবে কিছু চিন্তা করে চলেছে।
মাঝখানে 2 দিন কেটে গেল। ব্যোমকেশ কিন্তু তার কথা রাখেনি। এই 2 দিনের মধ্যে প্রথম দিন সে আমায় না নিয়েই সকালবেলা বেরিয়ে পড়ল। সত্যি বলতে কি, আমি ঘুম থেকে ওঠার আগেই ব্যোমকেশ বেরিয়ে পড়েছিল এবং সেদিন ফিরল প্রায় বিকেলবেলা। আমি ব্যোমকেশের বসার ঘরে অপেক্ষা করছিলাম, কিন্তু ব্যোমকেশ আমায় দেখেই বলল, এখন কিছু জিজ্ঞেস করবে না অজিত। এই মুহূর্তে আমি কেসটা নিয়ে ভীষণ রকম খেটে রয়েছি। অনেক কিছু সম্ভাবনা আর অনুমান মাথার মধ্যে ঘুরছে, কিন্তু কোনোটাই ঠিকভাবে কাজে লাগছে না। আমায় একটু স্নান করে খেয়ে দিয়ে বসতে দাও, তারপর আমি তোমার সাথে এ বিষয় নিয়ে কথা বলবো। সেদিন রাত্রে ব্যোমকেশের কাছ থেকে জানা গেল ব্যোমকেশ সঞ্জয় বাবুর বাবার পরিচিত কয়েকজন ব্যবসায়ীর ব্যাপারে পুলিশ এবং অন্য পথের মারফত খোঁজ খবর নিয়ে দেখেছে। তবে তাদের পক্ষে ওনার খুন করার মতো কোনো শত্রু মোটিভ, কোনো সুযোগই নেই। তাছাড়া সঞ্জয় বাবুর ব্যবসা এই মুহূর্তে বেশ ভালোভাবেই চলছে। আরও যে একটা মোটিভ সঞ্জয় বাবুর উল্টো দিকে থাকার কথা ছিল, সেটা হলো সঞ্জয় বাবুর বাবার করে যাওয়া কোনো উইল, কিন্তু সঞ্জয় বাবুদের পারিবারিক উকিলের কাছ থেকে জানা গেল সঞ্জয় বাবুর বাবা তার ঘর বাড়ি, সম্পত্তি এবং ব্যবসা সবকিছুই অনেক আগে সঞ্জয় বাবুর নামে করে দিয়েছে। তাই এক্ষেত্রে সঞ্জয় বাবুর পক্ষে তার বাবাকে খুন করার মোটিভ থাকতে পারে না, বরং সেক্ষেত্রে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। বাড়ির দারোয়ান এবং ভবানী দুজনেই বেশ অনেক বছর ধরে এ বাড়িতে রয়েছে এবং সঞ্জয় বাবুর বাবার সাথে তাদের সম্পর্ক বেশ ভালো। তাই এদের দুজনের ওপরও সন্দেহ থাকে না, কারণ তাদের কোনো মোটিভ নেই। দ্বিতীয় দিন ব্যোমকেশ আবার সেই সকালে বেরিয়ে পড়ল। এবার আমার বেশ রাগ হলো। আমি মনে মনে ভেবেই নিলাম ব্যোমকেশ ফিরলেই আমি তার সাথে এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। অথচ সন্ধেবেলা ব্যোমকেশ ফিরে এসে আমার ঘরে ঢুকে উত্তেজিতভাবে বলল, অজিত অজিত উফ অজিত, তুমি ভাবতে পারবে না কেসটা কতটা জটিল ছিল। আমার ভাবার কোনো প্রয়োজন নেই তো। তুমি একাই যখন কেস সমাধান করবে, তাহলে পরের বার থেকে আমায় কোনো কেসে রাখবে না, তাহলেই তো হয়ে গেল। তুমি যা ভালো বুঝবে তাই করবে, আমায় বলার কোনো প্রয়োজন নেই। অজিত, তুমি রাগ করছো কেন? আসলে সকালে বেরিয়ে দাসবাবুর সাথে ঠিক কোথায় কোথায় যেতে হবে আর কোথায় ঠিক কতক্ষণ আমাদের সময় লাগতে পারে, এই সমস্ত কিছু ভেবেই আমি তোমায় আমার সঙ্গে নিয়ে গেলাম না। আর তাছাড়া এর আরও অন্য একটা কারণ ছিল, তবে সেগুলো আসল ব্যাপার নয়। আসল ব্যাপারটা শোনো। তোমায় বলেছিলাম না সঞ্জয় বাবুর বাবার খুনি ওই বন্ধ দরজা দিয়ে প্রবেশ করে এবং খুন করার পরে ওই ঘরের দরজা দিয়ে বেরিয়ে যায়, কি তাই তো? হ্যাঁ। এবার আমায় একটা কথা বলো, একজন মৃত মানুষ যখন একটা বন্ধ ঘরের মধ্যে রয়েছে, যে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, তাহলে নিশ্চয়ই খুনিকে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে তারপরে বাইরে যেতে হবে, কিংবা তাকে বাইরে গিয়ে তারপর ভেতর থেকে দরজা বন্ধ করতে হবে। ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় এ ব্যাপারটা সম্পূর্ণ অসম্ভব। ভেতর থেকে হোক কিংবা বাইরে থেকে হোক, খুনি বাইরে এসে দরজা বন্ধ করবে কিভাবে? ঠিক এই ব্যাপারটাই জানার জন্য আজকের সমস্ত তদন্তের শেষে আমাদের একবার সঞ্জয় বাবুর বাড়িতে যেতে হয়েছিল। আর সেখানে গিয়ে দরজাটা ভালোভাবে আরও একবার পরীক্ষা করতেই আমি সমস্ত ব্যাপারটা ধরতে পেরেছি। কিন্তু এই মুহূর্তে কিছুই বলা যাবে না, তবে সে ব্যাপারটা তোমার সামান্য আভাস দিয়ে রাখতে পারি মাত্র। তাহলে তাই করো। ব্যোমকেশ তখন আমায় তার সন্দেহ এবং অনুমানের ব্যাপারে এমন কয়েকটা কথা বলল, যেগুলো সেই মুহূর্তে শুনে আমি অবিশ্বাস করতে শুরু করলাম। তবে পরদিন সকালে ব্যোমকেশ যখন সমস্ত ব্যাপারটা সবার সামনে খোলসা করে তুলে ধরল, তখন বুঝতে পারলাম, হ্যাঁ, ব্যাপারটা আসলে সত্যিই তাই। সঞ্জয়বাবুর বাড়িতে বসে রয়েছি আমরা সবাই। আমি, ব্যোমকেশ, সঞ্জয়বাবু, ভবানী, দাসবাবু এবং তাদের বাড়ির দারোয়ান, তাছাড়া বাইরে পুলিশের জিপ রয়েছে। ঘরের দরজার বাইরে 2 জন কনস্টেবল অপেক্ষা করছে। ঘরের মধ্যে সবাই বসে রয়েছে, কারোর মুখে কোনো কথা নেই। এমন সময় হঠাৎ করে সঞ্জয়বাবু প্রথম প্রশ্ন করলেন, ব্যোমকেশবাবু, হঠাৎ এইভাবে সবাইকে ডাকলেন?
আপনি কি বাবার খুনিকে ধরতে পেরেছেন? হ্যাঁ সঞ্জয় বাবু, আপনার বাবার খুনিকে আমরা ধরতে পেরেছি, তবে এই মুহূর্তে তাকে গ্রেফতার করা হয়নি। তবে তিনি এই মুহূর্তে এই ঘরের মধ্যেই উপস্থিত আছেন। সঞ্জয়বাবু চমকে উঠলেন যেন, তারপর বললেন, কিন্তু এই ঘরে তো আপনারা ছাড়া আমরা 3 জন, মানে এ বাড়ির লোক রয়েছে। আপনার বাবার খুনিও এ বাড়ির লোকেদের 3 জনের মধ্যেই রয়েছে সঞ্জয়বাবু। কি এইসব আপনি কি বলছেন ব্যোমকেশবাবু? আমাদের মধ্যে আমার বাবার খুনি রয়েছে, কিন্তু তা কি করে হয়? আপনি কি আমায় সন্দেহ করছেন? দেখুন সঞ্জয়বাবু, প্রতিটা কেসে আমায় সবাইকেই সন্দেহ করতে হয়। আসলে সন্দেহ না করলে আমরা আসল খুনি পর্যন্ত পৌঁছতে পারবো না। তাই আপনার বাড়ি থেকে যাওয়ার পর পুলিশের লোক এবং আমি মিলে প্রথমে আপনার ব্যাপারে খোঁজ খবর করতে শুরু করি। তারপর আমরা আপনার ব্যাপারে অনেক কিছু জানতে পারি। তবে সেক্ষেত্রে আপনার খুনের কোনো মোটিভ থাকতে পারে না, কিন্তু তাই বলে আমি আপনাকে সন্দেহের বাইরে রাখতে পারিনি। কারণ আপনি নিজেই বলেছেন আপনার বাবার অভদ্র ব্যবহার এবং রাগী মনোভাবের কথা। তাই কোনোভাবে আপনার বাবার সাথে কোনো ঝুট ঝামেলা হওয়ার জন্য আপনি রাগের মাথায় তাকে খুন করে বসলেও বসতে পারেন। কিন্তু ব্যোমকেশবাবু, আমায় শেষ করতে দিন সঞ্জয়বাবু। ব্যোমকেশের গলার স্বর বেশ কঠিন। এই ঘটনার পরেই আমার এ বাড়ির বাকি 2 জনের ওপর সন্দেহ হয়, মানে ভবানী আর বাড়ির দারোয়ান। কিন্তু এই 2 জনই বেশ অনেক বছরের পুরনো আর বেশ বিশ্বস্ত, তাই এদের দিক থেকে খুন করার কোনো মোটিভ থাকতে পারে না। কি বলছেন এসব? বুড়ো বাবুকে আমি খুন করব? একটু রাগী হলো বুড়ো বাবু তো আমাদের ভাত কাপড় জুতাতেন। এরপরেই আমি খোঁজ খবর নেওয়া শুরু করি। সন্তোষবাবুর সমসাময়িক কিছু ব্যবসাদারের সাথে তার খারাপ সম্পর্ক থাকলেও সন্তোষবাবু জীবনে এমন কিছুই করেননি যাতে অন্য কোনো ব্যবসাদারের কিংবা তার বন্ধু অথবা শত্রুর কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে তাকে খুন করার মতো কাজ বাইরের কেউ করতে পারে না। তাই এক্ষেত্রে কোনোভাবেই যখন সন্তোষবাবুর খুনের পেছনে কোনো মোটিভই দাঁড় করাতে পারছিলাম না, তখনই হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। আপনার মনে আছে সঞ্জয়বাবু, ভবানীর স্ত্রী এবং মেয়ে যখন অসুস্থ ছিল তখন কিন্তু আপনার বাবা তাকে এখান থেকে যেতে দেয়নি। ব্যাপারটা আপনি হয়তো খুব ভালোভাবে জানতেন না, তাই ব্যাপারটাকে নিয়ে আমি একটু তলিয়ে ধরি, যার ফলে আমি জানতে পারি যে আসল ঘটনাটা অন্যরকম। ভবানীর সাথে আপনার বাবার সেদিন শুধু কথা কাটাকাটি নয়, একটা ঝামেলা পর্যন্ত হয়েছিল। আপনার বাবা ভবানীকে বলেছিল যদি সে এখন কাজ ছেড়ে বাড়ি চলে যায় তাহলে তাকে আর তিনি এখানে কাজে রাখবেন না। কাল আমি আপনার বাড়িতে এসে সবকিছু দেখে শুনে নিয়ে ফেরবার সময় আপনার বাড়ির দারোয়ানের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছিলাম। তখনই সে আমায় এই ব্যাপারটা জানায়। এটা হয়তো আপনি জানতেন না, আসলে এ বাড়িতে ভবানীর মন খুলে কথা বলার মতো একজনই ছিল, সে হলো এই দারোয়ান। আর সেই কথা বলতে বলতেই এক সময় সে দারোয়ানকে বলে ফেলেছিল যে বড়বাবু যদি তাকে সময় মতো এখান থেকে ছেড়ে দিত তাহলে সে হয়তো দেশে ফিরে গিয়ে তার মেয়ে এবং বউকে বাঁচাতে পারত। এই গোটা কেসে এই একটা মাত্র মোটিভ আমি খুঁজে পেয়েছিলাম। সেভাবে কেসটা সাজালে সব থেকে বেশি সুযোগ ছিল ভবানীর জন্য, কারণ সঞ্জয়বাবু রাত্রের খাওয়া দাওয়ার পরে বাবার সাথে কিছু আলাপ আলোচনা করে সেদিন রাতে নিজের ঘরে ঘুমোতে চলে গিয়েছিলেন। দারোয়ান গেটের পাশে তার ছোট ঘরে হয়তো শুয়ে পড়েছিল। ঠিক সেই সময় ভবানী কাজটা করে। ভবানীর গলায় এবার রুক্ষ স্বর ফুটে উঠল। এসব আপনি কি বলছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে যে বড়বাবুকে আমি মেরেছি? তোমার বড়বাবুর ঘরের সেই ফুলদানিটা কোথায় গেল ভবানী? এই একটা মাত্র কথা শুনে যেন ভবানীর মুখটা মুহূর্তের জন্য ম্লান হয়ে এল। তারপর সে আমতা আমতা করে বলল, ফুলদানি? কোন ফুলদানি? আমি কোনো ফুলদানি কথা জানি না, আমি জানি না কিছু। ফুলদানিটা কোথায় লুকিয়ে রেখেছো বলো তো? ওই বাগানের কাছে করবি গাছের মাটির নিচে কি? তোমায় যে পরদিন সকালে ওই গাছের দিকে যেতে এই দারোয়ান দেখেছে। তুমি তাকে বলেছিলে তুমি মাটি খুঁড়ে কোনো একটা গাছ লাগাবার জন্য ওখানে গিয়েছিলে। সে বেচারা তোমার কথা বিশ্বাস করে নিয়েছিল,
কিন্তু কাল যখন আমি কথাটা জানতে পারলাম তখনই আমার মনে পড়ল সন্তোষবাবুর ঘরের টেবিলে একটা ফাঁকা জায়গা ছিল। কেন জানি না, সেটা দেখে আমার মনে হয়েছিল এখানে কিছু একটা সব সময় রাখা থাকে, যেটা না থাকার জন্য টেবিলের সেই জায়গাটায় একটা ছোপের মতো হয়ে রয়েছে। এবার স্বীকার করবে নাকি আমায় আরো কিছু বলতে হবে? কেন করলে বলো তো এরকম? নিজের মেয়ে আর স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য কি? বলো ভবানী, বলো, চুপ করে থাকবে না। তুমি কিন্তু ধরা পড়ে গেছো, এখন আর চুপ করে থেকে কোনো লাভ নেই। ব্যোমকেশের সত্য গলার গমগমের স্বর চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করল। এমন সময় ভবানী মাথা নিচু করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি, আমি মেরেছি। সেদিন সেদিন কত করে বললাম, বাবু আমায় একবার দেশের বাড়ি যেতে দিন, আমার মেয়েটা বউটার যদি কিছু হয়ে যায় তাহলে আমার আর কেউ থাকবে না। শুনলো না, আমার একটাও কথা শুনলো না। আর তারপর আমি 2 দিন পর বাধ্য হয়ে যখন দেশের বাড়ি গেলাম তখন কে শুনি সব শেষ। তখনই আমি মনে মনে ভেবে রেখেছিলাম এর প্রতিশোধ আমি নেব। হ্যাঁ, আমি তখনই ভেবে রেখেছিলাম এর প্রতিশোধ আমি নেব। বুদ্ধিটা কিন্তু বেশ ভালোই বার করেছিলে, কিন্তু সামান্য ভুল হয়ে গেল তোমার। আসলে পিতলের ফুলদানির আঘাতে মাথায় যতটা আঘাত লাগে, মেঝেতে পড়ে গেলে কিন্তু ততটা আঘাত লাগে না। ওইখানেই তোমার একটা ভুল হয়ে গেল, তাই তো? আসলে রাগের মাথায় আঘাত করেছিলে তো, তাই বড্ড বেশি জোরে হয়ে গেছে। দাসবাবু। ব্যোমকেশের ইশারাতে দাসবাবু বাইরে কনস্টেবলদের ডাকতেই তারা এসে ভবানীর হাতে হাত করা পরিয়ে দিল। ভবানীকে নিয়ে দাসবাবু বেরিয়ে যাওয়ার আগে ব্যোমকেশ বলল, ভবানী, যাওয়ার আগে একবার পরীক্ষা করে যাবে না? আসলে দরজাটা বাইরে থেকে ঠিক কিভাবে বন্ধ হয়েছিল সেটা আমি ধরতে পেরেছি কিনা। আমরা সবাই মিলে আবার ওপরের সন্তোষবাবুর ঘরে, মানে সঞ্জয়বাবুর বাবার ঘরে এসে ঢুকলাম। এবার আমরা সবাই রইলাম ঘরের ভেতরে। ব্যোমকেশ পকেট থেকে একটা লাইলনের সুতো বার করে ঘরের দরজার ভেতরের দিকের ছিটকিনির সাথে কি যেন করলো কিছুক্ষণ। তারপর দরজাটা বন্ধ করে দেওয়ার আগেই দরজার ওপরের ফাঁক দিয়ে সুতোটা বাইরের দিকে বার করে নিল। তারপর আমাদের উদ্দেশ্যে বলল, সবাই ঘরের দরজার ছিটকিনিটার দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে নাকি। আমি ছিটকিনির দিকে তাকিয়ে রইলাম। আমার মতো বাকি সবাইও সেদিকে তাকিয়ে আছে। চোখে কিছুই দেখা গেল না, তবে ম্যাজিকের মতো দেখতে পেলাম ছিটকিনিটা আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাচ্ছে। তারপর এক সময় সেটা ঠিক ভেতর থেকে বন্ধ করে দেওয়ার মতো বন্ধ হয়ে গেল। ব্যোমকেশ এই সময় বলে উঠল, ম্যাজিক শেষ, এবার দরজা খুলে দিন। সঞ্জয়বাবু আমাদের ধন্যবাদ জানিয়েছিলেন, মানে ব্যোমকেশকে, বিশেষ করে তার বাবার খুনি ভবানী ধরিয়ে দেবার জন্য দাসবাবুকে অজস্র ধন্যবাদ জানিয়েছিলেন। দাসবাবু আরও একবার ব্যোমকেশের সাহায্য নিয়ে এ যাত্রায় ওপর মহলের কথা শোনা এবং ট্রান্সফার থেকে বেঁচে গিয়েছিলেন। শুধু ব্যোমকেশ তার ঘরের চেয়ারের ওপরে হেলান দিয়ে বসে আমায় বলেছিল, বুদ্ধিটা কিন্তু দারুণ বার করেছিল ভবানী, কিন্তু সামান্যর জন্য ধরা পড়ে গেল। ভবানী কখনো ভাবতে পারেনি তাকে ধরার জন্য স্বয়ং ব্যোমকেশ বক্সিকে আসতে হবে। যদি সেটা ভাবতো তাহলে হয়তো আরো শক্ত কোনো প্ল্যান করত। ব্যোমকেশ আর আমি দুজনেই এ কথা হেসে উঠলাম। আর এর মাঝে সত্যবতী আমাদের হাসি শুনে রান্নাঘর থেকে এই ঘরে এসে বলল, কি ব্যাপার, এত হাসির কি হলো শুনি? তোমার গোলাপ গাছের চারা চুরি করার লোক পাওয়া গেছে, মানে যে চুরি করেছে। সত্যবতী অবাক হয়ে বলল, বলো কি, সত্যি? কই, কোথায়? একবার ব্যালকনিতে গিয়ে নিচের দিকে তাকিয়েই দেখো না। সত্যবতী ব্যোমকেশের কথা শুনে ব্যালকনি দিয়ে নিচের দিকে ঝুঁকে তাকিয়ে বলল, ও বাবা, এ যে